বন্ধুরা, নরেন্দ্র মোদীর মাথায় হাত, ভারতীয় রুপির মান একেবারে নেমে যাচ্ছে। পৃথিবীর সবথেকে নিম্নমানের মুদ্রা হয়ে যাচ্ছে ভারতীয় রুপি। বাংলাদেশ ভারতের কাছ থেকে পেঁয়াজ আলু না কেনার কারণে ভারতের রুপির মূল্য অনেক কমে যাচ্ছে। আর একবার কলকাতার ব্যবসায়ীদের দিকে তাকান, বাংলাদেশিরা যাচ্ছে না বলে তাদের ব্যবসার লালবাতি হয়ে গিয়েছে। কলকাতার নিউ মার্কেটের দোকানগুলোতে যেন নেমে এসেছে নীরবতা। হোটেলগুলো পড়ে আছে ফাঁকা, হাসপাতালেও কমেছে রোগীর ভিড়, সবকিছুতেই যেন পড়েছে ভাটার টান। এভাবেই চলতে থাকলে কলকাতার মানুষেরা ফুটপাতে চলে আসবে, আর কলকাতা হয়ে যাবে ভারতের সব থেকে গরিব রাজ্য। মানে কি বলবো, মানে খুবই খারাপ, নাই বললেই চলে। এই টাইমটা অন্যান্য সময় মানে 3-4টা করে বাস ছাড়তে পারতাম প্রতিদিন। এই যে নভেম্বর ডিসেম্বর মাসটা, কিন্তু সেই সিজনটা অনুযায়ী তার 1%ও নাই বললে চলে। ওখানে সে লোক আসে না, এই জন্য আমি কাস্টমার আছে না। ওখানে ভিসা দিবে তবে তো এখানে আসবে লোক, এখানে আসে না লোক। বেশিরভাগই ডিপেন্ডেন্ট বাংলাদেশি ট্যুরিস্টের উপর। সেই দিকে আমাদের এখন খুবই একটু অসুবিধা হচ্ছে এবং সমস্যার সম্মুখীন তো আমরা হচ্ছি। আগের বছরে আমরা কিন্তু এই জায়গাটা 80%-90% অকুপেন্সি। ইতিহাসের সর্বনিম্ন মূল্য পেয়েছে ভারতীয় রুপি। এখন $1 সমান ভারতীয় 85 রুপি। এছাড়া ভারতে আন্তর্জাতিক বিনিয়োগ অনেক কমে গিয়েছে, তাদের ফরেন রিজার্ভও খুব একটা ভালো না। এভাবে চলতে থাকলে ভারতীয় মুদ্রা পৃথিবীর সব থেকে মানহীন মুদ্রা হয়ে যাবে। যখন মানহীন মুদ্রার কথায় আসলো, তখন চলুন দেখে আসি বিশ্বের সবচেয়ে মানহীন 10টি মুদ্রা সম্পর্কে। $1 বিপরীতে এই সকল দেশের একটি মুদ্রার পাহাড় পাওয়া যাবে। প্রথমে রয়েছে জিম্বাবুয়ে। জিম্বাবুয়ের মুদ্রা বিশ্বের সবচেয়ে মানহীন মুদ্রার মধ্যে রয়েছে এবং আপনারা চিন্তা করেন না ভারতের মুদ্রাও এই লিস্টে আসতে চলেছে। সাধারণত পৃথিবীর কোনো একটা দেশের মুদ্রা 5 টাকা থেকে 5000 টাকা পর্যন্ত হয়, কিন্তু জিম্বাবুয়ে এমন একটি দেশ যে দেশে মিলিয়ন এবং বিলিয়ন ডলারের নোট রয়েছে। এখন আপনি ভাবছেন ট্রিলিয়নের নোট আবার কিভাবে বানাতে পারে, কিন্তু 2000 সালে জিম্বাবুয়েতে বিশাল বড় ইকোনমি ক্রাইসিস চলে। এ কারণে মুদ্রাস্ফীতি এতটা বেড়ে গিয়েছিল যে জিম্বাবুয়ের টাকা ট্রিলিয়ন পর্যন্ত চলে যায়। সে সময় আমেরিকান $1 জিম্বাবুয়ের $200 ট্রিলিয়ন সমান ছিল। সে সময় জিম্বাবুয়ের সরকার 100 বিলিয়ন থেকে 100 ট্রিলিয়নের নোটও ছাপিয়েছিল। কয়েক বছর যাবৎ এই নোটগুলো জিম্বাবুয়েতে চালু ছিল। তারপর সরকার আস্তে আস্তে ইনফ্লেশন কন্ট্রোল করতে শুরু করে। সেই দেশের অর্থনীতি মোটামুটি ঠিক হয়ে যায়, কিন্তু সেই নোটগুলো এখনও জিম্বাবুয়েতে দেখা যায়, আর তারা কালেক্টরের কাছে সেই নোটগুলো সেল করে দেয়। এরপরে রয়েছে সোমালিয়া। এই দেশে এমন একটি বাজার রয়েছে যেখানে টাকা ওজন মেপে বিক্রি করা হয়। এই সোমালিয়া দেশে টাকার ভ্যালু এতটাই কম যে সোমালিয়ান লোকেরা ফুটপাতে খাবার বিক্রির মতো টাকা বিক্রি করে থাকে। যখন কেউ $5 কিংবা $10 দিয়ে এই সোমালিয়ার টাকা ক্রয় করতে যায়, তখন সোমালিয়ান টাকাগুলো কোনো একটা বড় গাড়িতে প্যাকেট করে দেওয়া হয়। এছাড়া যখন কেউ অনেক বেশি টাকা চেঞ্জ করতে যায়, তাহলে তাকে বিশাল বড় ভ্যান ভাড়া করতে হয়, যাতে সে টাকাগুলো লোড করে ঘর পর্যন্ত নিয়ে যেতে পারে। পৃথিবীর অন্যতম মানহীন কারেন্সি রয়েছে ইন্দোনেশিয়ার কাছে। পৃথিবীর সবথেকে সুন্দর দেশগুলোর মধ্যে ইন্দোনেশিয়াকে ধরা হয়। যদি ইন্দোনেশিয়ার ইকোনমির কথা বলি, তাহলে ইন্দোনেশিয়া খুব একটা গরিব না। এই দেশের অর্থনীতি একেবারে ঠিকঠাকভাবে চলছে, কিন্তু তারপরও এই দেশের কারেন্সি অনেক বেশি ডাউনে রয়েছে। ইন্দোনেশিয়ার কারেন্সির নাম ইন্দোনেশিয়া রুপাইয়া এবং এই রুপির ভ্যালু অনেক কম, যার জন্য ব্যাংক অফ ইন্দোনেশিয়া বড় বড় নোট তৈরি করতে শুরু করে। এই দেশটিতে 1000-এর নোট থেকে শুরু করে 5 লক্ষ টাকার নোট ইস্যু করা হয়েছে। এমনকি এই দেশে 75,000 টাকার নোট ইস্যু করা হয়েছে। আর এটা সত্যি অবিশ্বাস্য বিষয়। আপনি যদি ইন্দোনেশিয়াতে iPhone 16 ক্রয় করতে যান, তাহলে ইন্দোনেশিয়ান রুপিতে আপনাকে 2 কোটি রুপি খরচ করতে হবে। এমনকি এই দেশে 1 কেজি আম 17 থেকে 18,000 রুপিতে ক্রয় করতে হবে। যদি আপনার কাছে বাংলাদেশের 1000 টাকা থাকে, তাহলে ইন্দোনেশিয়ান রুপিতে পাবেন 1,31,000 রুপি। তো বাংলাদেশের মানুষ ইন্দোনেশিয়াতে গেলে বড়লোক হয়ে যাবেন। বন্ধুরা, এই তালিকায় রয়েছে লাওস। এটি হচ্ছে এশিয়ার একটি ছোট দেশ। এই দেশের জনসংখ্যা মাত্র 75 লক্ষ। এটি পৃথিবীর গরিব দেশগুলোর মধ্যে একটি। এই দেশের 58% মানুষ শ্রমজীবী। এ কারণে দেশটির অর্থনীতি অতটা ভালো না। এই দেশটির কারেন্সির নাম হচ্ছে KIP। সেন্ট্রাল ব্যাংক অফ লাওস 500 থেকে 1 লক্ষ টাকার নোট ছাপিয়ে থাকে।
আপনি জানলে অবাক হবেন, লাওসে একজন মানুষ একই সময় 1,20,000 টাকার খাবার খেয়ে থাকে এবং কেউ যদি 1 কেজি চিনি কিনতে চায় তাহলে সেটার জন্য লাওসে তাকে খরচ করতে হয় 1,20,000 রুপি, বাংলাদেশের 2,000 টাকা, লাওসে 3,68,000 টাকার মতো। এরপরে রয়েছে উজবেকিস্তান। বন্ধুরা, এটি হচ্ছে মধ্য এশিয়ার একটি দেশ। 1991 সালে দেশটি স্বাধীনতা অর্জন করে। সেই সময় উজবেকিস্তানের কারেন্সি অন্যান্য দেশের থেকে অনেক ভালো ছিল, কিন্তু তারপরও সে দেশের কারেন্সির ভ্যালু অনেক কম। উজবেকিস্তানের অফিসিয়াল কারেন্সি হচ্ছে উজবেকিস্তানি সম। আপনি জানলে অবাক হবেন, উজবেকিস্তানে 50,000 থেকে 1 লক্ষ টাকার নোট ছাপানো হয়। 1994 সালের আগে এই দেশে আমেরিকান ডলার ব্যবহার করা হতো। এরপর 1994 সালে এই দেশের অফিসিয়াল কারেন্সি ইস্যু করা হয়, কিন্তু সেই দেশের কারেন্সি এখনো পর্যন্ত স্টেবল হতে পারেনি। আপনি যদি উজবেকিস্তানে কোনো হোটেলে 1 রাত কাটান তাহলে আপনাকে 7 থেকে 8 লাখ টাকা পেমেন্ট করতে হবে। এখন বাংলাদেশের 1,000 টাকা আপনি যদি উজবেকিস্তানে নিয়ে যান তাহলে তার মূল্য গিয়ে দাঁড়াবে 1,08,000 টাকা। বাংলাদেশের যে কেউ উজবেকিস্তানে গিয়ে অনেক ধনী হয়ে যেতে পারবে। তবে এই দেশে ফলমূলের দাম অনেক কম, কারণ দেশটিতে প্রচুর পরিমাণে ফলমূল উৎপাদন করা হয়। বন্ধুরা, এই তালিকায় রয়েছে ইরান। ইরান পৃথিবীর অন্যতম শক্তিশালী এবং মুসলিম বিশ্বে জনপ্রিয় একটি দেশ। ইসরায়েল এবং আমেরিকার মতো দেশ ইরানকে রীতিমতো এড়িয়ে চলে। তবে আমেরিকার সাথে শত্রুতা থাকার কারণে ইরানের কারেন্সির মূল্য অনেক কমে গিয়েছে। এই দেশের অফিসিয়াল কারেন্সি হচ্ছে ইরানিয়ান রিয়াল। যদিও ইরানের জিডিপি $1 ট্রিলিয়ন ওপরে। এই দেশ অন্যান্য দেশের মতো অতটা গরিবও না, কারণ এই দেশে তেলের অনেক বড় খনি রয়েছে আর এটা দিয়ে ইরান পুরো বিশ্বকে কন্ট্রোল করতে পারে। তবে এদেশের কারেন্সি এতটাই দুর্বল যে এই দেশে 1,000 টাকার নোট থেকে শুরু করে 5 লক্ষ টাকার নোট পর্যন্ত রয়েছে। আপনি ইরানে 50,000 কিংবা 1 লক্ষ টাকার নোট দেখতে পাবেন। আপনি জানলে অবাক হবেন, ইরানে যদি কেউ করোলা গাড়ি কিনতে চায় তাহলে তাকে ইরানের 82 কোটি টাকা খরচ করতে হবে। এমনকি ইরানের কোনো রেস্টুরেন্টে কেউ যদি খাবার খেতে যায় তাহলে তাকে সর্বনিম্ন 90,000 রিয়ালের বেশি খরচ করতে হয়। এমনকি বাংলাদেশের কোনো ফকিরও যদি ইরানে যায় তাহলে সে ল্যাভিশ জীবনযাপন করতে পারবে, কারণ বাংলাদেশের 1,000 টাকা ইরানের 3 লাখ টাকার থেকেও বেশি। এরপরে লিস্টে রয়েছে ভিয়েতনাম। এটি হচ্ছে একটি এশিয়ান কান্ট্রি। দেখতে গেলে ভিয়েতনাম অনেক সুন্দর একটা দেশ, কিন্তু আনফরচুনেটলি এই দেশের ইকোনমি অনেক ডাউন। ভিয়েতনামের অফিসিয়াল কারেন্সি হচ্ছে ভিয়েতনাম ডং। ন্যাশনাল ব্যাংক অফ ভিয়েতনামের এই কারেন্সিকে 1998 সাল থেকে প্রিন্ট করা হয়ে আসছে, কিন্তু গ্লোবাল মার্কেটে এই কারেন্সির কোনো ভ্যালু নেই। এর জন্য ভিয়েতনামের কারেন্সিকে পৃথিবীর সব থেকে দুর্বল কারেন্সির মধ্যে ধরা হয়। আপনি জানলে অবাক হবেন, ভিয়েতনামে 1,000 টাকার নোট থেকে শুরু করে 5 লক্ষ টাকার নোট রয়েছে। আপনার বিশ্বাস করতে কষ্ট হবে, যদি আপনি ভিয়েতনামে একটি মোটরসাইকেল কিনতে যান তাহলে আপনাকে খরচ করতে হবে 1,50,00,000 ডং। এর মানে হচ্ছে ভিয়েতনামে আপনি যদি একটি বাইক কিনতে চান তাহলে আপনাকে কোটিপতি হতে হবে। বন্ধুরা, তালিকায় আরেকটি দেশ হচ্ছে সিরিয়া। এই দেশের জনসংখ্যা 2,50,00,000-এর ওপরে। এই দেশটি স্বাধীন হয়েছিল 1946 সালে। একসময় দেশটি অর্থনৈতিকভাবে অনেক শক্তিশালী ছিল, কিন্তু ইসরায়েলের বর্বর আচরণের কারণে এই দেশের কারেন্সি একেবারে ডাউন হয়ে যায়, যার কারণে সিরিয়ার অধিকাংশ মানুষ এখন দরিদ্রভাবে জীবনযাপন করে। সিরিয়ার অফিসিয়াল কারেন্সি হচ্ছে সিরিয়ান পাউন্ড বা অনেকে লিরাও বলে থাকে। দেশটি 1,000 টাকার নোট থেকে শুরু করে 5,000 টাকার নোটও ছাপিয়ে থাকে। এমনকি দেশটিতে 5 পাউন্ড থেকে শুরু করে 50 পাউন্ডের কয়েন রয়েছে। এই দেশে আপনি যদি একটি সাইকেলও কিনতে যান তাহলে আপনাকে খরচ করতে হবে 1 মিলিয়ন পাউন্ড। এমনকি এই দেশে 1 কেজি পেঁয়াজ কিনতে গেলেও 2 থেকে 3,000 টাকা খরচ করতে হয়। বাংলাদেশের 1,000 টাকা সিরিয়ার প্রায় 1 লক্ষ টাকার সমান। সব মিলিয়ে সিরিয়ার অর্থনীতি অনেক দুর্বল। তবে যেমনটা আপনাদের বললাম, ভারত যদি বাংলাদেশের উপর আগ্রাসন না থামায় তাহলে ভারতের অবস্থা কিছুটা এরকম হতে চলেছে। কারণ বাংলাদেশ ভারতের উপর নির্ভর করে না, ভারতই বাংলাদেশের উপরে নির্ভর করে। ভারত যদি বাংলাদেশের উপরে দাদাগিরি না থামায় তাহলে বাংলাদেশের সকল মানুষ ভারতের পণ্য বয়কট করবে। আর ভারতের কি দশা হবে এর প্রমাণ আপনারা অলরেডি কলকাতায় পেয়েছেন। তো ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করতে পারেন। আজকে পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।